হ্যালো গাইজ, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আশা করি তোমরা এই ভিডিওর থাম্বনেল দেখে জেনেই গেছো যে আজকের এই লেকচার পেপার 1 থেকে না, পেপার 2 ফিলোসফি সাবজেক্ট থেকে। হ্যাঁ, আজকের এই ভিডিও পেপার 2 ফিলোসফি সাবজেক্ট থেকেই হতে চলেছে। তো ইউজিসি নেট এক্সামের যাদের যাদের সাবজেক্ট ফিলোসফি তাদের জন্য এই লেকচারটা। আর তোমরা জানো যে ফিলোসফির সাবজেক্টের যে সিলেবাস আছে সেখানে টোটাল 10টা ইউনিট আছে। 10টা ইউনিট আছে। প্রথম ইউনিট ইন্ডিয়ান ফিলোসফি, তারপরে ওয়েস্টার্ন ফিলোসফি, তারপরে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, তারপরে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি, তারপরে ইন্ডিয়ান এথিক্স, তারপরে ওয়েস্টার্ন এথিক্স, তারপরে ইন্ডিয়ান সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, তারপরে ওয়েস্টার্ন সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, তারপরে লজিক আছে। আর 10 নম্বরে আছে অ্যাপ্লাইড ফিলোসফি। আজকের এই লেকচার এই অ্যাপ্লাইড ফিলোসফি থেকেই হতে চলেছে। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যে রিসেন্ট এক্সাম হয়েছে সেই এক্সামে কি কি কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন গুলোকে দেখা, বোঝা আর এক্সপ্লেন করা। রিসেন্ট এক্সাম বলতে এই 2024 ডিসেম্বর সাইকেলে যেসব অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যেসব কোশ্চেন গুলো এসেছিল সেই কোশ্চেন গুলো আজকে আমরা আলোচনা করব, বুঝবো আর এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের লেকচার অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যেহেতু হতে চলেছে, তাহলে অ্যাপ্লাইড ফিলোসফিটা কি সেটা আগে আমরা একটু জেনে নিই। অ্যাপ্লাইড ফিলোসফি বাংলা হচ্ছে ফলিত দর্শন। অ্যাপ্লাইড ফিলোসফির বাংলা হচ্ছে ফলিত দর্শন। ফলিত দর্শন হলো সেই দর্শন যেখানে আমাদের ডেইলি লাইফের যে প্রবলেমস গুলো আছে, আমাদের দৈনন্দিন জীবনের যে প্রবলেমস গুলো আছে সেগুলো মূর্ত প্রবলেমস, সেই সমস্ত প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করে আর সেই সমস্ত প্রবলেমস গুলো আহ, সমাধান করার চেষ্টা করে। সেই দর্শনটাই হচ্ছে ফলিত দর্শন বা অ্যাপ্লাইড ফিলোসফি। তাহলে অ্যাপ্লাইড ফিলোসফি থেকে ডিসেম্বর 2024 এক্সামে যে প্রথম কোশ্চেনটা এসেছিল সেটা সেটা পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। তোমরা যদি সিলেবাসটা দেখো তাহলে সিলেবাসের যে 10th ইউনিটটা আছে অ্যাপ্লাইড ফিলোসফি, সেই অ্যাপ্লাইড ফিলোসফির মধ্যেই এই পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিকটা তোমরা পাবে, আর সেখান থেকেই এই কোশ্চেনটা এসেছে। তাহলে আমরা প্রথমে জানি যে পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা কি। পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমরা জানি, সায়েন্স হলো বিজ্ঞান আর টেকনোলজি হলো প্রযুক্তি। তাহলে এখানে বলছে যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে মানুষের মানুষের মূল্যায়নটা কি। বিজ্ঞান এবং প্রযুক্তিতে মানুষের মূল্যায়নটা কি। পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি refers to the assessment of scientific research and technological developments. Scientific research and technological developments by the general public. তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তিতে মানুষের মূল্যায়নটা কি। বিজ্ঞান এবং প্রযুক্তিতে মানুষের মূল্যায়নটা কি। বিজ্ঞান এবং প্রযুক্তিতে মানুষের মূল্যায়নটা হলো সেই মূল্যায়ন যেখানে জনসাধারণের দ্বারা, জেনারেল পাবলিক, যেখানে জনসাধারণের দ্বারা অর্থাৎ সাধারণ মানুষের দ্বারা যে বৈজ্ঞানিক রিসার্চ আছে, যে টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত যেসব উন্নতি, সেই সমস্ত গুলোকে যাতে মূল্যায়ন করতে পারে। জনসাধারণ বলতে এখানে কোনো পার্টিকুলার মানুষের কথা বলা হচ্ছে না, কোনো পার্টিকুলার জনগণের কথা বলা হচ্ছে না, এখানে সাধারণ মানুষের, প্রত্যেক মানুষেরই কথা বলা হচ্ছে। অর্থাৎ পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে যে সায়েন্স এবং টেকনোলজিতে প্রত্যেকটা মানুষকে সুযোগ দিতে হবে। সায়েন্স এবং টেকনোলজিকে প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে, প্রত্যেকটা মানুষেরই জানা প্রয়োজন। সায়েন্স কি, টেকনোলজি কি, সমস্ত কিছুটাই জানা প্রয়োজন। অফেন
ইনফ্লুয়েন্সড বাই দেয়ার ভ্যালুজ, বিলিভস অ্যান্ড কনসার্ন। যেখানে তাদের কি প্রভাবিত হয়, যেখানে ওই জনসাধারণের, ওই সাধারণ মানুষের তাদের যে ভ্যালুস, মূল্য, তাদের যে বিলিভস, তাদের বিশ্বাস বা মতামত, কনসার্ন, তাদের যে চিন্তা, এই সমস্ত বিষয়গুলো ইনফ্লুয়েন্সড অর্থাৎ প্রভাবিত হয়। তাহলে পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে সেই মূল্যায়ন যেখানে জনসাধারণের দ্বারা বৈজ্ঞানিক গবেষণা বা উন্নতি প্রযুক্তিগত উন্নতির মূল্যায়নকে বোঝায়। আর এখানে জনসাধারণ বলতে প্রত্যেক মানুষের কথা বলা হয়েছে। সায়েন্স এবং টেকনোলজিতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষকে ইনক্লুড করতে হবে, প্রত্যেকটা মানুষকে সায়েন্স কি টেকনোলজি কি জানতে হবে, এই সমস্ত কিছু। তো আই হোপ তোমরা পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেনটা দেখব। কোশ্চেনটা এখানে বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ক্যাপচার্স দ্য এসেন্স অফ পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কোশ্চেনটা বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ক্যাপচার। নিচে 4টি স্টেটমেন্ট দিয়েছে, বলছে নিচের কোনটি পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মুখ্য এসেন্স বা মুখ্য বৈশিষ্ট্য, বেস্ট ক্যাপচার, সর্বোচ্চ বৈশিষ্ট্য বলা যায়। তাহলে পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমরা জানলে। প্রথম অপশনে বলছে রেস্ট্রিক্টিং সায়েন্টিফিক রিসার্চ টু গভর্নমেন্ট ল্যাবরেটরিজ। রেস্ট্রিক্টিং সায়েন্টিফিক রিসার্চ টু গভর্নমেন্ট ল্যাবরেটরিজ, তার মানে হচ্ছে যে সমস্ত রকমের যে বৈজ্ঞানিক গবেষণা আছে, সায়েন্টিফিক রিসার্চ, সেগুলোকে একমাত্র গভর্নমেন্ট অর্থাৎ সরকার অনুমোদিত বা গভর্নমেন্ট যেগুলো ল্যাব, সেই সমস্ত গভর্নমেন্ট ল্যাবেই হবে, অর্থাৎ সব গভর্নমেন্ট ল্যাবের মধ্যেই হবে, সেটাকে একদম রেস্ট্রিক্ট করে দেওয়া। সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণা সেটা কেবলমাত্র গভর্নমেন্ট ল্যাবরেটরিজেই হবে, আর অন্য কোথাও হবে না, সেটাকে একদম রেস্ট্রিক্ট করে দেওয়া। সেকেন্ড অপশন বলছে ইনভলভিং নন এক্সপার্টস ইন দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিসকাশন অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্স। তাহলে বলছে যে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্স, বিজ্ঞান এবং প্রযুক্তির যে সুবিধাগুলো আছে, সেখানে নন এক্সপার্ট মানে যে সমস্ত মানুষগুলো টেকনোলজি সায়েন্সের ব্যাপারে এক্সপার্ট না, তাদেরকেও যুক্ত করতে হবে। থার্ড অপশন বলছে ডিলেগেটিং অল ডিসিশন টু সায়েন্টিস্ট। বলছে যে সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিজ্ঞানীদের উপর দায়িত্ব দেওয়া হবে, বিজ্ঞানীদের উপরেই থাকবে। ডিলেগেটিং অল ডিসিশন টু সায়েন্টিস্ট মানে হচ্ছে সমস্ত রকম সিদ্ধান্ত কারা নেবে, বিজ্ঞানীরাই নেবে। অপশন 4 বলছে ইগনোরিং পাবলিক ওপিনিয়ন ইন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। প্রযুক্তিগত যে অ্যাডভান্স গুলো আছে, যে প্রযুক্তিগত টেকনোলজির যে সুবিধাগুলো আছে, সেই সমস্ত সুবিধা সম্পর্কে জনসাধারণের যে ওপিনিয়ন, জনসাধারণের যে মতামত, সেগুলোকে এড়িয়ে চলতে হবে। তাদের কথাবার্তা শুনলে চলবে না, তাদের কথাবার্তাগুলোকে ইগনোর করতে হবে। তাহলে 4টে অপশনের মধ্যে আমরা দেখব যে কোনগুলো নেগেটিভ, সেই নেগেটিভ গুলোকে আমরা আগে এলিমিনেশন করব, আগে সেইগুলোকে আমরা বাদ দেব। প্রথমে কি বলেছে যে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণা গভর্নমেন্ট ল্যাবেই হবে, এটা নেগেটিভ, এটা আমরা কেটে দেব। সেকেন্ডটা থাক। তারপরে বলছে ডিলেগেটিং অল ডিসিশন টু সায়েন্টিস্ট, সমস্ত রকমের সিদ্ধান্ত কারা নেবে, বিজ্ঞানীরাই নেবে, এটা ঠিকঠাক লাগছে না, এটাও আমরা ক্রস দেব, কেটে দেব। ইগনোরিং পাবলিক ওপিনিয়ন ইন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমি তো বললাম যে পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে যেখানে প্রত্যেকটা জনসাধারণকে ইনক্লুড করা হবে, প্রত্যেকটা জনসাধারণ যাতে বিজ্ঞান কি টেকনোলজি কি এগুলো জানতে পারে। তাহলে এখানে কি বলছে যে পাবলিক ওপিনিয়ন, জনসাধারণের যে মতামত আছে সেগুলোকে ইগনোর করতে হবে, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড অপশনটা তোমরা দেখো, এখানে বলছে যে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল যে
অ্যাডভান্স অর্থাৎ বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যে সুবিধা আছে সেই সুবিধা ডিসকাশন করার জন্য, সেই সুবিধা মূল্যায়ন করার জন্য, অ্যাসেসমেন্ট, ডিসকাশন, মূল্যায়ন করার জন্য, আলোচনা করার জন্য সেখানে ইনভলভিং নন এক্সপার্ট। এটা একমাত্র নয়, কেবলমাত্র যে এক্সপার্ট যারা তাদেরকেই ইনভলভ করবে, যারা নন এক্সপার্ট তাদেরকেও ইনভলভ করবে। তাহলে এই সেকেন্ড অপশনটা হচ্ছে রাইট অপশন। যেখানে আমি বললাম যে পাবলিক এভালুয়েশন ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে যে প্রত্যেকটা জনসাধারণকেই সুবিধা দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, যাতে তারা সায়েন্স এবং টেকনোলজিকে জানতে পারে, মূল্যায়ন করতে পারে। তো সেক্ষেত্রে সেকেন্ড অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য মেডিকেল এথিক্স। এই কোশ্চেনটা এসছে মেডিকেল এথিক্স থেকে। ওই দশমতম যে ইউনিট অ্যাপ্লাইড ফিলোসফি, সেই অ্যাপ্লাইড ফিলোসফির মধ্যে এই একটাও তোমরা টপিক পাবে, মেডিকেল এথিক্স। চিকিৎসাগত নীতিশাস্ত্র। প্রিন্সিপাল অ্যালন এনশিওর দ্যাট হেলথ কেয়ার ওয়ার্কার ডু নট হার্ম পেশেন্ট ইন এনি ওয়ে। বলছে নিম্নলিখিতের মধ্যে কোন চিন্তা বা কোন চিন্তাটা মুখ্য চিন্তা চিকিৎসাগত নীতিবিদ্যার, যেখানে হেলথ কেয়ার ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা ডু নট হার্ম পেশেন্টস ইন এনি ওয়ে, যে কোনো রকম ভাবে পেশেন্টের কোনো রকম ক্ষতি করবে না স্বাস্থ্যকর্মীরা। এটাকে চিকিৎসাগত নীতিবিদ্যায় কি বলা হয়? কোশ্চেনটা বলছে যে চিকিৎসাগত নীতিবিদ্যায় কোনো স্বাস্থ্যকর্মী যে কোনো রকম ভাবে পেশেন্ট অর্থাৎ রোগীর কোনো রকম ক্ষতি করবে না, এটাকে কি বলা হয়? প্রথম হচ্ছে বেনিফিকেন্স। বেনিফিকেন্স মানে হচ্ছে উপকারিতা। যখন কোনো স্বাস্থ্যকর্মী তার পেশেন্টের কোনো রকম ক্ষতি করছে না, এটা কি তার উপকার করছে? সেকেন্ড অপশন বলছে নন মেলফিকেন্স। মেলফিকেন্স মানে হচ্ছে ক্ষতিকারক বা হানিকারক, আর নন অক্ষতিকারক, অর্থাৎ মানে ক্ষতি করছে না। তারপর হচ্ছে জাস্টিস, ন্যায়। কোনো স্বাস্থ্যকর্মী তার পেশেন্ট বা রোগীর কোনো রকম ক্ষতি করছে না, এটা কি তাকে ন্যায় দিচ্ছে, এটা কি তাকে ন্যায় প্রদান করছে? তারপর হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম। অ্যানথ্রোপোসেন্ট্রিজম হচ্ছে মানব কেন্দ্রিক মতবাদ, যেখানে মানব জাতিকেই মুখ্য প্রাধান্য দেওয়া হয়। এটাকে কি মানব কেন্দ্রিকতাবাদ বলা হচ্ছে? চারটে অপশন দেখো। প্রথম অপশন হচ্ছে উপকারিতা। যখন কোনো স্বাস্থ্যকর্মী আহ রোগীর কোনো রকম ক্ষতি করছে না, সেটাকে কি উপকার বলা হচ্ছে? উপকার বলা হচ্ছে না। সেটাকে কি অক্ষতিকারক, অহানিকারক বলা হচ্ছে? অর্থাৎ ক্ষতির অপোজিটটা জাস্টিস, এটাকে কি ন্যায় বলা হচ্ছে? না। এটাকে কি মানব কেন্দ্রিকতাবাদ বলা হচ্ছে? না। তাহলে কারেক্ট অপশন হচ্ছে নন মেলেফিকেন্স। কারেক্ট অপশন নন মেলেফিকেন্স, অহানিকারক বা অক্ষতিকারক। যখন কোনো স্বাস্থ্যকর্মী তার পেশেন্ট বা রোগীর কোনো রকম ক্ষতি করছে না, সেটাকে অক্ষতিকারক বলা হচ্ছে। আই হোপ তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেন হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এবিসিডি করে চারটে স্টেটমেন্ট দিয়েছে। এবিসিডি করে চারটে স্টেটমেন্ট দিয়েছে। চারটে স্টেটমেন্টের মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে যে কোনটা কোনটা কারেক্ট। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন। অপশন দিয়েছে এখানে চারটে, আমাদের কোনটা কোনটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম স্টেটমেন্টে কি বলছে? পোটেনশিয়াল এক্সপ্লোটেশন অফ সারোগেট মাদার্স ইজ এ মেজর এথিক্যাল ইস্যু রিলেটেড টু সারোগেসি। এখানে বলছে যে সারোগেট মাদার, পোটেনশিয়াল এক্সপ্লোটেশন অফ সারোগেট মাদার। এবার সারোগেট মাদার কি সেটা একটু আগে জানি। দেখো, surrogate mothers means a woman who carries and gives birth to a child for another couple through a legal contract. বাংলাটা দেখো,
যে সারোগেট মা শব্দের অর্থ হলো এমন একজন নারী যিনি আইনি চুক্তির মাধ্যমে অন্য কোনো দম্পতির জন্য সন্তান ধারণ করে এবং জন্ম দেন। সারোগেট মা শুধুমাত্র সন্তানের জন্ম দেন, তিনি সন্তানের জেনেটিক মা হন না। তাহলে মাদারটা কি? সারোগেট মাদারটা হলো সেই মা যিনি অন্য কোনো দম্পতির বা অন্য কোনো কাপেল তাদের সন্তান নিজের গর্ভে বহন করে, নিজের গর্ভে ক্যারি করে এবং সেটাকে জন্ম দেয়, কিন্তু সেই সন্তানের তিনি কোনো জেনেটিক মা নন। আর এটা একদম লিগ্যাল কন্ট্রাক্ট, আইনি চুক্তির মাধ্যমে তিনি কোনো কাপেল বা দম্পতির তাদের তাদের ভ্রূণ নিজের গর্ভে ক্যারি করে, বহন করার পর সেটাকে ডেলিভার করে, সেটা সন্তানটাকে জন্ম দেয়, কিন্তু সেই সন্তানের তিনি প্রকৃত মা না, জেনেটিক মা না। সারোগেট মাদার কি আই হোপ তোমরা জানলে। এবার আমরা দেখে নিই যে সারোগেসিটা কি। সারোগেসি ইজ এ procedure in which a woman carries a child for another couple, usually when the couple is unable to conceive or give birth themselves. In this method, an embryo is implanted in the uterus of his surrogate mother by fertilizing the egg and sperm of another couple. বাংলাটা দেখো, সারোগেসি একটি পদ্ধতি যেখানে একজন মহিলা অন্য কোনো দম্পতির সন্তানের জন্ম দেন, সাধারণত যখন দম্পতি নিজেরা সন্তান ধারণ করতে বা প্রসব করতে সক্ষম নন। এই পদ্ধতিতে সারোগেট মায়ের জরায়ুতে অন্য দম্পতির ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত করে ভ্রূণ প্রতিস্থাপন করা হয়। তাহলে সারোগেসি হলো সেই একটা প্রসেস বা সেই একটা প্রক্রিয়া যেখানে একজন মহিলা অন্য কাপেল তাদের সন্তানকে তাদের ডিম্বাণু এবং শুক্রাণু তা তার জরায়ুতে প্রবেশ করে নিষিক্ত করে ভ্রূণ প্রতিস্থাপন করে সেটাকে নিজের গর্ভে রেখে ক্যারি করে তারপরে সেই সন্তানটাকে জন্ম দেওয়া। আর কোনো কাপেল যখন সন্তান জন্ম করতে সক্ষম নয় তখন তারা অন্য কোনো মহিলার দ্বারা যাকে সারোগেট মাদার বলা হচ্ছে সেই মায়ের দ্বারা সন্তান জন্ম করে। তাহলে তোমরা সারোগেট মাদার কি, সারোগেসি মাদার কি, সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেনে যাই। এখানে বলছে পোটেনশিয়াল এক্সপ্লোটেশন অফ সারোগেট মাদার্স ইজ এ মেজর এথিক্যাল ইস্যু রিলেটেড টু সারোগেসি। বলছে যে সারোগেট মাদার্স তাদের উপর যে শোষণ হয়, পোটেনশিয়াল এক্সপ্লোটেশন, সেটা একটা মেজর এথিক্যাল ইস্যু রিলেটেড টু সারোগেসি। সারোগেসি সম্বন্ধিত সেটা একটা মেজর নৈতিক ইস্যু, নৈতিক একটা মুদ্রা। তারপরে বলছে ইন দ্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপ confidentiality is essential as it simplifies the medical process. ডক্টর পেশেন্টের যে সম্পর্ক হয় সেখানে বলছে কনফিডেন্সিয়ালিটি এসেন্সিয়াল, এখানে হচ্ছে গোপনীয়তা আবশ্যক, মানে গোপনীয়তা থাকবে অ্যাজ ইট সিম্পলিফাইজ দ্য মেডিকেল প্রসেস। চিকিৎসার যে প্রক্রিয়া সেই চিকিৎসা প্রক্রিয়াকে সরল করার জন্য গোপনীয়তা হচ্ছে আবশ্যক। এবার ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কি সেটা একটু আমরা জেনে নিই। দেখো, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ এ ভাইটাল অ্যাসপেক্ট অফ হেলথ কেয়ার। ডক্টর পেশেন্ট যে সম্পর্ক সেটা হেলথ কেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, খুব গুরুত্বপূর্ণ একটা দিক। বিল্ড অন ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড কমিউনিকেশন। সেটা কিসের উপর নির্ভর করে গঠিত হয়? ট্রাস্ট, বিশ্বাস, রেসপেক্ট, শ্রদ্ধা, অ্যান্ড কমিউনিকেশন, একে অপরের সঙ্গে কথাবার্তা বা যোগাযোগের মাধ্যমে সেটা হয়। It is considered a core element in ethical principle and is crucial for delivering high quality care. A strong relationship fosters open communication.
ওপেন কমিউনিকেশন, একদম খোলাখুলি কথাবার্তার মাধ্যম। একদম ডক্টর পেশেন্টের মধ্যে যে কথাবার্তা হবে সেটা একদম ওপেন কমিউনিকেশন হবে। অ্যালোয়িং পেশেন্ট টু ফিল কমফর্টেবল শেয়ারিং ইনফরমেশন। পেশেন্টকে এমন ফিল করাতে হবে যাতে সে সমস্ত রকম ইনফরমেশন একদম কমফর্টেবলি শেয়ার করতে পারে, অ্যান্ড কনসার্ন, তার যে চিন্তা আছে সেই চিন্তাকেও শেয়ার করতে পারে, হুইচ ইজ এসেন্সিয়াল ফর অ্যাকিউরেট ডায়াগনোসিস অ্যান্ড এফেক্টিভ ট্রিটমেন্ট। তার যে একটা পেশেন্টের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো তো একমাত্র তখনই সমাধান হবে যখন ডাক্তারকে পুরোপুরি একদম খুলে বলবে। তার কি কি সমস্যা হচ্ছে সেগুলো যদি একদম খুলে না বলে তাহলে তো ডাক্তারবাবু সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে না। ডাক্তারবাবু সঠিকভাবে ট্রিটমেন্ট করতে তখনই পারবে যখন পেশেন্টের মধ্যে কি সমস্যা হচ্ছে পেশেন্ট যদি সেটা কোনো রকম কোনো কিছু না লুকিয়ে সমস্তটাই যাতে ডাক্তারকে জানিয়ে দেয়। ডাক্তারকে যদি বলে আমার এই সমস্যা হচ্ছে, তখন ডাক্তার ট্রিটমেন্টটা করতে সুবিধা হয়, সেই অনুযায়ী ট্রিটমেন্টটা দেয়। আর ট্রিটমেন্টটা একদম একটা কার্যকরী হয়, আর যার ফলে সেই পেশেন্টের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধানও হয়। তাহলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কিরকম হয় সেটা তোমরা জানলে। তাহলে এখানে দেখো, এখানে অপশনটা বলছে ইন দ্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কনফিডেন্সিয়ালিটি ইজ এসেন্সিয়াল অ্যাজ ইট সিম্পলিফাইজ দ্য মেডিকেল প্রসেস। বলছে যে চিকিৎসার যে প্রক্রিয়া আছে সেই চিকিৎসার প্রক্রিয়াকে সরল করার জন্য, এটাকে কার্যকর অর্থাৎ সমস্যার সমাধান করার জন্য ডক্টর পেশেন্টের মধ্যে একটা গোপনীয়তা থাকবে। থার্ড বলছে দ্য মোরাল স্টেটাস অফ দ্য ফিটাস, ফিটাস মানে হচ্ছে ভ্রূণ, ইজ অ্যান ইম্পর্টেন্ট এথিক্যাল ডিসকাশন পয়েন্ট ইন অ্যাবর্শন। অ্যাবর্শন মানে হচ্ছে, অ্যাবর্শন মানে ভ্রূণ হত্যা, গর্ভপাত, গর্ভে যে ভ্রূণ থাকে সেই ভ্রূণকে নষ্ট করা। তাহলে দ্য মোরাল স্টেটাস অফ দ্য ফিটাস, ভ্রূণের যে নৈতিক অবস্থা, ভ্রূণের নৈতিক অবস্থাকে কি বলছে, একটা ইম্পর্টেন্ট এথিক্যাল ডিসকাশন ইন অ্যাবর্শন, গর্ভপাতেরই একটা গুরুত্বপূর্ণ নৈতিক আলোচনা হতে পারে, যেখানে ভ্রূণের নৈতিক অবস্থাটা কি। অপশন 4 বলছে, ফোর্থ নম্বর স্টেটমেন্ট বলছে গার্ল মার্ডার ইজ এ প্র্যাকটিস দ্যাট রেজ মোরাল কনসার্ন ওভার জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হিউম্যান রাইট ভায়োলেশন। তাহলে গার্ল মার্ডার অর্থাৎ কন্যা হত্যা, কন্যা হত্যা, কন্যা সন্তান হত্যা করার যে প্রথা, সেই প্রথাটা একটা নৈতিক চিন্তা যেটা আহ, লিঙ্গগত বিভেদ তৈরি করে, লিঙ্গগত বৈষম্য তৈরি করে, আর হিউম্যান রাইট, মানব যে অধিকার আছে সেই মানব অধিকারের একটা ভায়োলেশন, মানব অধিকারের একটা চিন্তা তৈরি করে। তাহলে এখানে দেখো ফার্স্ট অপশন আমরা কি দেখেছি, যে সারোগেট মাদার, তার উপর যে শোষণ করা হচ্ছে সেটা সারোগেসি সম্বন্ধে একটা নৈতিক ইস্যু, যেটা একদম কারেক্ট। তারপরে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের মধ্যে আমরা দেখলাম যেখানে কোনো গোপনীয়তা থাকবে না, কিন্তু এখানে বলছে কনফিডেন্সিয়ালিটি ইজ এসেন্সিয়াল, গোপনীয়তা থাকবে না। তাহলে এটা আমরা ক্রস করব। হ্যাঁ, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে পেশেন্টের মধ্যে কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, সেটা ডক্টর জানলো, তারপরে ডক্টর সেটাকে গোপন রাখবে। ডক্টর সেই তার মধ্যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে এই সমস্যাটা একমাত্র ডক্টর নিজের মধ্যেই রাখবে, এই জিনিসটা গোপন রাখবে। আর সি, যেটা ভ্রূণের যে নৈতিক অবস্থা, সেটা অ্যাবর্শন সম্বন্ধে একটা নৈতিক আলোচনা হতে পারে, নৈতিক আলোচনা, তাহলে এটাও একটা রাইট। আর ফোর্থ স্টেটমেন্ট বলছে এটাই, যে কন্যা সন্তানকে যে হত্যা করার প্রথা সেটা একটা লিঙ্গগত বৈষম্য তৈরি করে, মানব অধিকারের একটা প্রশ্ন তৈরি করে, মানব অধিকারের একটা চিন্তা তৈরি করে। এটা একদম কারেক্ট। তাহলে আমরা রাইট অ্যান্সার পাচ্ছি এ সি ডি, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন মিডিয়া এথিক্স থেকে, সাইবার এথিক্স থেকে। এখানেও চারটে স্টেটমেন্ট দিয়েছে, চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের খুঁজে বার করতে হবে।
প্রথমে বলছে, প্রথম স্টেটমেন্টে বলছে দ্য আনঅথরাইজড ইউজ অফ পার্সোনাল ডেটা ইজ এ মেজর কনসার্ন ইন মিডিয়া পাইরেসি। মিডিয়া পাইরেসি মানে হচ্ছে গণমাধ্যমের গোপনীয়তা। এখানে বলছে যে আনঅথরাইজড ইউজ অফ পার্সোনাল ডেটা, পার্সোনাল ডেটা, যে সমস্ত পার্সোনাল ডেটা গুলো আছে সেগুলো কোনো রকম অনুমোদন ছাড়া, কোনো রকম অনুমতি ছাড়াই সেগুলোকে ইউজ করা, সেটা একটা গণমাধ্যম গোপনীয়তার একটা মেজর কনসার্ন, একটা মুখ্য চিন্তা। তারপরে বলছে সাইবার বুলাইং অ্যান্ড অনলাইন হ্যারাসমেন্ট ইজ এ ইনক্রিজিং ইস্যু ইন সাইবার এথিক্স। সাইবার এথিক্সে বলছে সাইবার বুলাইং অ্যান্ড অনলাইন হ্যারাসমেন্ট, অনলাইনের মাধ্যমে মানুষকে প্রতারণা করা, মানুষ অনলাইনের মাধ্যমে অনেক মানুষ প্রতারিত হচ্ছে, এই জিনিসটা একটা বেড়েই চলেছে, একটা ইনক্রিজিং ইস্যু সাইবার এথিক্স। সাইবার এথিক্সে একটা একটা বাড়ন্ত ইস্যু ধর। 3 নম্বর স্টেটমেন্টে বলছে দ্য বিজনেস মডেল অফ অনলাইন প্ল্যাটফর্ম ইজ অ্যান এথিক্যাল ইস্যু ইন পর্নোগ্রাফি। বলছে যে পর্নোগ্রাফির মধ্যে বিজনেস মডেল অফ অনলাইন প্ল্যাটফর্ম, যে অনলাইন প্ল্যাটফর্মের যে বিজনেস মডেল গুলো আছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে বিজনেস, সেটা একটা নৈতিক ইস্যু কিসের মধ্যে? পর্নোগ্রাফির মধ্যে। এক কথায় হচ্ছে যে পর্নোগ্রাফি মধ্যে, পর্নোগ্রাফি নিয়ে যে অনলাইন প্ল্যাটফর্মের যে বিজনেস মডেল, সেটা একটা এথিক্যাল ইস্যু, একটা নৈতিক একটা মুদ্দা, নৈতিক একটা বিষয়। ফোর্থ স্টেটমেন্ট বলছে দ্য অ্যাকিউরেসি অফ রিপ্রেজেন্টেশন অফ মাইনরিটি গ্রুপ ইজ অ্যান ইস্যু অফ মার্জিনালাইজেশন ইন মিডিয়া। মাইনরিটি গ্রুপ অর্থাৎ সংখ্যালঘু যে দল, সংখ্যালঘু দলের যে রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন তাদের যে প্রতিপাদন, প্রতিপাদনের অ্যাকিউরেসি অর্থাৎ যথার্থতা, সংখ্যালঘু দলের তাদের যে প্রতিপাদন করার যে যথার্থতা, সেটা হচ্ছে একটা, সেটাকে একটা ইস্যু বলছে। কিসের ইস্যু? মার্জিনালাইজেশন অফ মিডিয়া। মিডিয়া মানে আমরা জানি গণমাধ্যম, আর মার্জিনালাইজেশন মানে হচ্ছে যে কোনো কিছু থেকে কোনো সংখ্যক মানুষকে বাতিল করা, তাদেরকে কাটছাট করা, তাদেরকে বঞ্চিত করা। তাহলে বলছে যে মিডিয়ার মধ্যে যে কিছু সংখ্যক লোককে বঞ্চিত করা হয়, সেই সম্বন্ধীয় একটা ইস্যু হচ্ছে যে সংখ্যা দলীয় যে গ্রুপ, সংখ্যা দল, তাদের যে প্রতিপাদনের যথার্থতা, তাদের প্রতিপাদনের যে যথার্থতার বিষয়, সেটা মার্জিনালাইজেশন ইন মিডিয়ারই একটা ইস্যু। এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট। তো যাই হোক, প্রথম স্টেটমেন্টে আমরা কি দেখলাম? যে মিডিয়া পাইরেসি, মিডিয়া পাইরেসি গণমাধ্যমের বা গণমাধ্যম গোপনীয়তা, যেখানে ইউজ অফ পার্সোনাল ডেটা আনঅথরাইজ, আনঅথরাইজ অর্থাৎ কোন রকম অনুমতি ছাড়াই পার্সোনাল ডেটা ইউজ করছে, সেটা একটা মিডিয়া পাইরেসির অর্থাৎ গণমাধ্যম গোপনীয়তার একটা মেজর কনসার্ন। তাহলে এটা কারেক্ট, এ সবগুলোতেই আছে। তারপরে আমরা দেখছি যে অনলাইনের মাধ্যমে মানুষকে প্রতারণা করা, মানুষ প্রতারিত হচ্ছে, এই এই যে সাইবার এথিক্সের, এটা একটা আহ, বড় একটা ইস্যু, এটাও কারেক্ট। তাহলে এ বি এখানে নেই, বি কেটে দেব, অপশন 2 বি নেই, এটা আমরা কেটে দেব। তারপরে আমরা দেখবো দ্য বিজনেস মডেল অফ অনলাইন প্ল্যাটফর্ম ইজ অ্যান এথিক্যাল ইস্যু ইন পর্নোগ্রাফি। পর্নোগ্রাফিতে বলছে যে অনলাইন বিজনেস করার, অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস মডেল, সেটা একটা এথিক্যাল ইস্যু, এটা থাক। অপশন ডি দেখবো আমরা। অপশন ডি বলছে যে মার্জিনালাইজেশন ইন মিডিয়া, অর্থাৎ গণমাধ্যমের যে প্রান্তিকতা। মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তিকতা, যেখানে কিছু সংখ্যক মানুষকে বাতিল করা হয়, কিছু সংখ্যক মানুষকে বঞ্চিত করা হয়, সেই সম্বন্ধীয় একটা, সেই সম্বন্ধীয় একটা ইস্যু হচ্ছে যে মাইনরিটি গ্রুপস রিপ্রেজেন্টেশন অ্যাকিউরেসি। মাইনরিটি গ্রুপ অর্থাৎ সংখ্যালঘু দলীয়, সংখ্যালঘু দল, তাদের যে প্রতিনিধিত্ব, তাদের যে প্রতিপাদনের যথার্থতা, সেই বিষয়টা হচ্ছে একটা মার্জিনালাইজেশন ইন মিডিয়ারই একটা ইস্যু। এখানে আমার মতে এ বি সি কারেক্ট হওয়ার কথা, কিন্তু ইউজিসি নেট এর অ্যান্সার নিয়েছে এ
ইউজিসি নেট এর অ্যান্সার নিয়েছে এ বি ডি। ইউজিসি অ্যান্সার দিয়েছে এ বি ডি। কিন্তু আমার মতে যে পর্নোগ্রাফি যে বিষয়টা আছে সেটা একটা এথিক্যাল ইস্যু, সেখানে একটা নৈতিক প্রশ্ন তৈরি করে। ইউজিসি নেট অনুযায়ী এ বি ডি কারেক্ট অ্যান্সার, কিন্তু আমার মতে এ বি সি কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। তো যাই হোক, তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরবর্তী আমরা কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন মেডিকেল এথিক্স থেকে, চিকিৎসাগত নীতিশাস্ত্র থেকে। ইট ইজ দ্য হিপোক্রেটিক ওয়াথ, হিপোক্রেটিক ওয়াথ which provides enough justification to। হিপোক্রেটিক ওয়াথসটা কি সেটা তোমাদের বুঝতে হবে। হিপোক্রেটিস একজন চিকিৎসা বিজ্ঞানী, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন, যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, হিপোক্রেটিস। তো উনি ইউথানাসিয়া অর্থাৎ স্বস্তি মৃত্যু বা শুভ মৃত্যু, যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হয়, তো ওই ব্যক্তির কাছে মৃত্যুটাই হচ্ছে শান্তিপূর্ণ, সেই মৃত্যুকে বলা হয় স্বস্তি মৃত্যু। ধরো একজন ব্যক্তি বা রোগী এমন রোগে আক্রান্ত হয়েছে, সেই রোগের জন্য সে চরম কষ্টে ভুগছে, চরম যন্ত্রণায় ভুগছে, তাহলে তার কাছে এই যন্ত্রণায় ভোগার থেকে মৃত্যুটাই তার কাছে শ্রেয় হবে, মৃত্যুটাই তার কাছে শান্তিপূর্ণ হবে। তখন সে ডাক্তারকে অনুমতি দিয়ে কোনো কিছু ঘটিয়ে বা কোনো কিছু আহ মৃত্যুজনক ওষুধ দিয়ে বা কোনো রকম ক্রিয়ার দ্বারা তার মৃত্যু ঘটানো হয়, সেই মৃত্যুটাকে বলছে ইউথানাসিয়া, স্বস্তি মৃত্যু। আর তারপরে ইউথানাসিয়ার আবার ভাগ আছে, অ্যাক্টিভ ইউথানাসিয়া, প্যাসিভ ইউথানাসিয়া, তারপরে ভলেন্টারি ইউথানাসিয়া, ইনভলেন্টারি ইউথানাসিয়া। তাহলে এই হিপোক্রেটিস অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক, উনি সমস্ত রকম ইউথানাসিয়ার বিরোধিতা করেছেন। উনি বলেছেন যে কোন রকম ইউথানাসিয়া করা সঠিক কাজ নয়। তিনি বলেছেন যে কোনো কোনো রোগীকে কোনো রোগীকে মৃত্যুকারী ওষুধ দিয়ে মৃত্যু ঘটানোও যাবে না, আবার কোনো ডাক্তারকে কোনো রোগীর মৃত্যুকারী কোনো ওষুধ দেওয়ার জন্য পরামর্শও দেওয়া যাবে না। এক কথায় তিনি সমস্ত রকম ইউথানাসিয়ার বিরোধিতা করেছেন, হিপোক্রেটিস, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক। তাহলে অপশন দেখো, এ ডক্টর টু অ্যালাউ ইউথানাসিয়া, অর্থাৎ একজন ডাক্তার ইউথানাসিয়াকে সমর্থন করবে। এ ডক্টর টু অ্যালাউ অ্যাক্টিভ ইউথানাসিয়া, একজন ডাক্তার সক্রিয় ইউথানাসিয়াকে সমর্থন করবে। এ ডক্টর টু ফরবিড অ্যাক্টিভ ইউথানাসিয়া, অর্থাৎ একজন ডাক্তার যে অ্যাক্টিভ ইউথানাসিয়া আছে তার বিরোধিতা করবে বা সেটার ক্রিটিসাইজ করবে, সেটাকে ডিনাই করবে। এ ডক্টর টু ফরবিড এনি কাইন্ড অফ ইউথানাসিয়া। তাহলে হিপোক্রেটিক ওয়াথ হলো সেই বিষয়টা যেখানে যে কোনো রকম ইউথানাসিয়াকে বিরোধিতা করেছে। তাহলে রাইট অ্যান্সার অপশন 4। তাহলে ডিসেম্বর 2025 যে পরীক্ষাটা হয়েছিল, যে এক্সামটা হয়েছিল, সেখান থেকে অ্যাপ্লাইড ফিলোসফি থেকে 5টা কোশ্চেন এসেছিল। সেই 5টা কোশ্চেন আজকে আমি এই লেকচারে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করো। আর আশা করি তোমাদের এই লেকচারটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।